নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে আমাদের কবিতার এক্সামের এক সপ্তাহ পরের। হঠাৎ করেই আমাদের বেড়াতে যাওয়া ঠিক হয়েছিল, আর সেটা কিভাবে সেটা আমি আস্তে আস্তে বলছি। আপাতত কি করছি সেটা বলি। খুব ভোর ভোর আমাদের বেরোনোর কথা ছিল, আর আমাদের সাথে কে কে যাচ্ছে সেটাও আমি পরে দেখাবো। ঘুরতে আমরা একদিনের জন্য গেলেও কিছু কিছু জিনিস খাবারের জন্য নিয়ে গিয়েছিলাম, যাতে পিকনিকের মতো একটা করা যায়। তাতে বসে বেশ কিছুক্ষণ গল্পও করা যাবে আর আনন্দও হবে। তাই সব কিছু জোগাড় করে এই সব জিনিসগুলো গোছাতে গোছাতে আমাদের বেজে গিয়েছিল রাত 11টা। আর আমি যে বেড়াতে যাচ্ছি সেটা আমি জানতে পেরেছি সেদিনকেই সন্ধ্যাবেলা, মানে যেদিনকে বেড়াতে যাব তার আগের দিন সন্ধ্যাবেলা। আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। 11টা যখন বাজে তখন তো ওগুলো গুছোচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে কি কি জামা কাপড় পরে যাব সেসব নিয়ে ঠিকঠাক করতে বেজে গিয়েছিল আমাদের শুতে শুতে 12টা। আর এত কিছুর পর ফোন তো একটু ঘাঁটবই, তাই ঘুমোতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর ভোরবেলাও আমরা উঠে পড়েছিলাম 3টের সময়, রেডি হয়ে 4টের সময় বেরিয়ে পড়েছি। এখন আমাদের সঙ্গে যারা যাবেন তাদেরকে নিতে। কাদের সঙ্গে যাচ্ছি সেটা একটু পরেই বলছি। কবিতার অ্যানুয়াল এক্সাম ছিল, আর তার পরের সপ্তাহে রবিবার ছিল ছুটি। আর এই রবিবারটাই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম রবিবার, আর কাল রয়েছে সোমবার। তাই শনিবার থেকে আমাদের এখানে তো বেশ ভিড় শুরু হয়ে যায়। এই শ্রাবণ মাসের 4টে সপ্তাহ এই রবিবারটা বিশেষ করে নো এন্ট্রি তো থাকেই। আমরা ভোর ভোর বেরিয়েছি। সারাদিন কত লোক যে জল ঢালতে যায় সেটা তো আমরা দেখতেই পাই, কিন্তু এই ভোরের চিত্রটা আমার কাছে এই প্রথমবার। শ্রাবণ মাসের ভোরবেলা আগে কখনো বেরোয়নি এই রবিবার দিনে, তাই এই জলযাত্রী যাওয়ার ভোরবেলার অভিজ্ঞতাটাও প্রথম। এমনিতেই হয়ে গিয়েছিল আমাদের বেশ অনেকটাই দেরি। তারপর শাওড়াফুলিতে গেটও পড়েছিল, আর এখন চলে এসেছি আমরা মিশের বাড়িতে। স্যার, ম্যাডাম, অশ্মি, আমি আর সুমন, আজকে আমরা এই কজনেই বেড়াতে যাচ্ছি। প্রথমে আমরা ঠিক করেছিলাম আমরা তারকেশ্বর হয়ে যাব, কিন্তু ওদিকে তো জলযাত্রীর বেশ ভিড় রয়েছে, আর আমাদের তারকেশ্বর পৌঁছতেও বেশ অনেকটা সময় লাগবে। তাই ঠিক করলাম বারুইপাড়া হয়ে শিয়াখালা হয়ে আমরা চাপাডাঙ্গার উপর দিয়ে তবে আরামবাগ যাব। কিন্তু যেটা ভাববো সেটা যে হবে এরকম ভাবাটাও তো ভুল। ভগবান আমাদের জন্য অন্য কিছু ঠিক করে রাখেন, আর যা করেন তা ভালোর জন্যই করেন। আজ আমাদের বেরোতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর তার উপরে বড়া বাজারে ভীষণ রকমের জ্যাম লেগে গিয়েছিল। অনেকক্ষণ আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপর আমরা অনেক কষ্টে জ্যাম কাটিয়ে এখন যাচ্ছি বারুইপাড়ার দিকে, আর ভগবানের কাছে প্রার্থনা করছি যেন গেটটা না পড়ে। কিন্তু বললাম যে ভগবানের অন্য কিছু ইচ্ছে, এসে দেখছি গেট অনেকক্ষণ আগে থেকেই পড়ে আছে। আর গাড়ি থেকে নেমে একটু বাইরের দিকে যান, অমনি ওনার একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, আর সবাই মিলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা হচ্ছে। আর তার মধ্যেই গেটটা উঠে গেল। তবে আপনারা এটা ভাববেন না যে আমরা এলাম, স্যার বেরিয়ে গেল, আর স্যার ফিরে আসার মধ্যেই গেটটা উঠে পড়ল। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আর আমরা এই গেটের শেষ প্রান্তে যাব তখন আবার গেট পড়তে শুরু করে, কিন্তু ভিতরে চলে গিয়েছিলাম তাই তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছি। আপনারা তো আকাশটা দেখে বুঝতেই পারছেন অনেকটা সকাল হয়ে গিয়েছে। আমরা যতটা তাড়াতাড়ি ওখানে পৌঁছবো ভেবেছিলাম ততটা তাড়াতাড়ি পৌঁছতে পারবো না। আমরা এখন শিয়াখালাতে চলে এসেছি। এবার এই ডান দিকের রাস্তাটা নিয়ে আমরা এখন সোজা যাব। প্রথমে তো ঠিক করেছিলাম বিষ্ণুপুর, কামারপুকুর, জয়রামবাটি যাব, কিন্তু হঠাৎ করে দেখলাম কাছাকাছি একটা ভালো জায়গা আছে, মানে বিষ্ণুপুর থেকে আর কিছু দূর যেতে হবে। তাই ঠিক করলাম একটু ভোর ভোর বেরিয়ে প্রথমে ওখানেই চলে যাব। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে গনগনি, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। বিষ্ণুপুর থেকে গনগনির দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার, আর রাস্তাও ভালো, তাই অসুবিধাই নেই যাওয়ার। সবাই খুব ভোর ভোর বেরিয়েছি, তাই খাওয়া দাওয়া কেউই করে বেরোয়নি। ইচ্ছে তো ছিল চা করার, কিন্তু সময়টা অ্যাডজাস্ট করে উঠতে পারছি না, তাই ঠিক করলাম একটা দোকান থেকেই চা খেয়ে নেব।
সকালে চাটা খেয়ে আমরা এখন আবার চলতে শুরু করেছি। তবে এবার আমি বলি যে এখানে যাওয়ার প্ল্যানটা কিভাবে ঠিক হলো। আমি আর ম্যাম এটা নিয়ে কিছুই জানতাম না। স্যার আর সুমনের রাস্তায় কোথাও দেখা হয়েছিল, আর সেখানেই ওনারা ঠিক করেন যে আমরা একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম ঠিক করতে পারি। তখন সুমনের সঙ্গে স্যার কথা বলে এখানে যাওয়ার প্ল্যান করেন, আর আমরা এই বেড়াতে যাওয়াটা হঠাৎ করেই ঠিক হয়েছে। তবে খুব আনন্দের সঙ্গে এই সারা দিনটা যে কাটিয়েছি সেটা একটু পরে পরেই বুঝতে পারবেন আমাদের সঙ্গে। তারকেশ্বর চাপাডাঙ্গা পর্যন্ত তো রাস্তাটা ভালোই, তারপরে অল্প কিছু জায়গা রয়েছে যেখানে এখনো কাজ কমপ্লিট হয়নি, যার জন্য রাস্তাটা একটু খারাপ, কিন্তু সেইটুকু পেরিয়ে গেলেই আবার রাস্তাটা ভালো। তবে কিছুদিন ধরে বেশ অনেক দিন ধরেই বৃষ্টি চলছে, সেই জন্য রাস্তার অবস্থা আগের থেকে একটু হলেও খারাপ হয়েছে। এর আগের বছর দুর্গাপুজোর সময় আমি আর সুমন যখন এই রাস্তা দিয়েই পুরুলিয়া যাচ্ছিলাম, তখন রাস্তাটা এতটাও খারাপ ছিল না, তবে বৃষ্টির জন্য বেশ খারাপ হয়ে গিয়েছে, তবে সেটা কিছু কিছু জায়গাতে। আমাদের প্রথম গন্তব্যস্থল তো আজকের ছিল গনগনিতে, আর আমরাও এবারেও প্রত্যেকবারের মতো গুগল ম্যাপ ধরেই যাচ্ছি। আজকে সারাদিনে আমরা যেখানে যেখানে ঘুরেছি গুগল ম্যাপ আমাদের সঙ্গে খারাপ কিছু করেনি, এইবারের অভিজ্ঞতা আমাদের কিন্তু বেশ ভালো ছিল। বাড়ি থেকে সোজা গনগনি পর্যন্ত আমরা খুব ভালো করে গুগল ম্যাপের সাথে গিয়েছি। তার সঙ্গে সব থেকে যেটা ভালো লেগেছে আমাদের সেটা হচ্ছে এই চারপাশের প্রকৃতি দেখে মনে হচ্ছিল দীঘা বেড়াতে চলে এসেছি। চারপাশে এই সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে আর এই প্রকৃতির মাঝে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটাও কত সুন্দর, দুপাশে মাঠ রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, আর এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে আমরা মোহনার কাছাকাছি কোথাও একটা চলে এসেছি। এই ভিডিওটা তো অনেক দিন পরেই করছি, কারণ ভিডিওটা এত বড় হয়ে গিয়েছিল আমি এডিট করার সময় করে উঠতে পারছিলাম না, সব মিলিয়ে অনেকটা সময় লেগে গিয়েছে। এবার বলি এই কথাটা কেন বললাম। এই রাস্তাটা যখন দেখছি সেই অনেক দিন আগে বেড়াতে গেলেও এখন মনে হচ্ছে আমি সত্যিই বেড়াতে যাচ্ছি। আমাদের সাথে সাথে আপনারাও এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করুন। আমরা বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি, আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে। রাস্তাতে তো বেশ জ্যাম ছিল, তাই অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর আমাদের পেটটাও খিদের জন্য চোঁচো করছে। তাই এই জায়গাটা দেখে আমাদের বেশ পছন্দ হলো, ভাবলাম এখানে বসেই আজকের পিকনিকটা সারি। এমনিতে সেরকম কোনো প্ল্যান ছিল না আমাদের পিকনিক করার, আমরা ভেবেছিলাম দেরি হয়ে যাচ্ছে যখন দোকান থেকেই কিনে নেব, কিন্তু এত সুন্দর জায়গা দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি। কিছুদিন আগে যখন আমরা পুরুলিয়া বেড়াতে গিয়েছিলাম, এরকমই একটা বাগানের মধ্যে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম, আর আজকেও সেম একই জায়গাতে রয়েছি, খুব আনন্দ লাগছে। আর এটা হচ্ছে তোমার চা হচ্ছে। চায়ের রংটা ঘুগনিগুলো বাড়ি হ্যাঁ নিচ্ছি তো।
সবাইকে নিচ্ছে। হ্যালো, পিকনিক চলছে। 5টা, তাই তো? হ্যাঁ, এই যে কাটলো, ছুরি সব নিয়ে এসছে ওরা। হ্যাঁ, চা হয়ে গেল। আবার ঠান্ডা হয়ে যাবে। কেটে করবো। গনগনি থেকে আমরা এখনো কিছুটা দূরে রয়েছি, আর খাওয়া দাওয়া শেষ করে সময় নষ্ট একদমই না করে আমরা এখন গনগনির উদ্দেশ্যে যাত্রা করেছি। খুব তাড়াতাড়ি গোছগাছ করার জন্য সব কিছু কেনা হয়ে ওঠেনি। স্যার পাশেই একটা দোকান থেকে আমাদের জন্য পাউরুটি নিয়ে এলেন। সকালের টিফিনটা ডিম টোস্টের সঙ্গে বেশ ভালোই খেলাম। সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে ডিম টোস্টটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। একসঙ্গে বসে গল্প করতে করতে কাজ করার মজাই আলাদা। পিকনিক পিকনিক পুরোপুরি ফিল করেছি আমরা। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আমি কিছু কিছু জায়গা বাদ দিতে পারিনি। আসলে এতটাই ভালো লাগছিল যে এই রাস্তাগুলোকে এডিট করে বাদ দেওয়ার মতো ইচ্ছেই করছিল না। যদি বাদ দিয়ে দিতাম তাহলে ভিডিও থেকে তো বাদ পড়তই, আর স্মৃতি থেকে যখন মুছে যেত তখন দ্বিতীয়বার দেখার মতো উপায় থাকতো না। তাই আর এগুলোকেও বাদ দিইনি। এটা হচ্ছে শিলাবতী সেতু, আর এই ব্রিজটার পাশেই আমরা একটা ভাঙা সেতু দেখতে পাই। হয়তো এর আগে এখান দিয়ে যাতায়াত করা হতো। এখন দুর্বল সেতু হওয়ায় বা হয়তো ভেঙে যাওয়ার কারণে এই নতুন সেতুটি তৈরি হয়েছে, তাই ওটি আর ব্যবহার করা হয় না। গনগনির আমরা খুব কাছেই চলে এসেছি। এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কাছাকাছি একটি প্রাকৃতিক গিরিখাত। এটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। এটি শিলাবতী নদীর প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে, আর এই ক্যানিয়নের পুরোটাই লাল মাটি দিয়ে তৈরি। আর প্রাকৃতিক সৌন্দর্য তো বলার কথাই নয়। তবে এই সৌন্দর্য সব থেকে বেশি বৃদ্ধি পায় যখন সূর্যাস্ত হয়। সেই সময় ছবি তোলা এবং সেই সময়ে সেই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। আমরা যদিও সকাল সকাল গিয়েছিলাম, তবে
বিকালের দিকে পর্যটক বেশি থাকে। যেহেতু ওখানে বিকালের সৌন্দর্যটা সব থেকে বেশি হয়, তাই মানুষের ভিড়ও ওই সময় বেশি হয়। তবে আমরা যে জিনিসটা অনুভব করেছি সেটা হচ্ছে প্রচণ্ড গরম ছিল। এখানে আসার পরেই গরমটা যেন খুব বেশি করে অনুভব করছিলাম। আর নেমে যখন হেঁটে হেঁটে ক্যানিয়ন দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে আমরা যখন নেমে নিচেটা ঘুরছিলাম, তখন আরও বেশি গরম আর কষ্ট হচ্ছিল। এখানের মাটিটা লাল মাটি এবং পাথুরে মাটি হওয়ার জন্য গরমটা তো একটু বেশিই থাকে। তবে এটা পিকনিক স্পট, শীতকালে এলে ঘুরে বেড়াতে এবং পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা। একদিনের জন্য খুব ভালোভাবে ঘুরে আসা যাবে এটা। তবে আমাদের মতো কেউ চাইলে একদিনে এর সঙ্গে আরও কিছু জায়গা যোগ করে নিতে পারেন। আমরা পিকনিক স্পটের দিকে ঘুরতে যাইনি, আপনারা একটু উপর দিকে একটু আগের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। ওখানে একটি ওয়াচ টাওয়ার মতো রয়েছে, ওখানে পিকনিক স্পটটি রয়েছে। আর ওখানে দাঁড়ালে এই শিলাবতী নদীটিকে আরও ভালো করে দেখা যাবে, আর তার সঙ্গে এর চারপাশের এই প্রকৃতিটাকেও। তবে আমরা ওখানে যাইনি, আমরা নিচে দিয়েই এখানে হেঁটে হেঁটে বেশ কিছুক্ষণ ঘুরেছিলাম। আর তার সঙ্গে ছবি ভিডিও তো রয়েইছে, আপনারাও দেখুন আমাদের সঙ্গে। তবে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন। একটা কথা জানিয়ে রাখি, এখানে পার্কিং চার্জ হিসেবে 4 চাকার জন্য 100 টাকা ধার্য করা হয়েছে। অন্য বড় গাড়ির জন্য আরও কিছু টাকা হয়তো বেশি নেওয়া হবে, আমার ঠিক মনে পড়ছে না এখন। যাবো থাকবে যাবো আর যাবো না, চলো পালাই। আমরা দুজনে নিচেটাতেই দাঁড়িয়েছিলাম, আর সুমন কিছুটা দূরে উঠেছিল। আমাদের বেশ ভয় লাগছিল, তাই আর উঠিনি, ওখান থেকেই ফিরে এসেছি। আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে সেটা আমরা জানতামই না। সুমন হঠাৎ করেই এই জায়গাটা দেখেছিল, পরে যদি ওর কাছ থেকে জানতে পারি এগুলো। আর এইটুকু আসতেই আমাদের ভীষণ গরম লেগে গিয়েছিল। সামনে আইসক্রিমের দোকান দেখে কে আর লোভ সামলায়। এখানে বসার জায়গা আছে। আইসক্রিম খাওয়ার পর আমরা কোনো রকম সময় নষ্ট না করেই বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আজকে আমাদের বেড়াতে যাওয়ার বেশ অনেকগুলো জায়গা রয়েছে, তাই শুধু বসে বসে সময় নষ্ট আমরা করব না। গনগনি থেকে বিষ্ণুপুর যাওয়ার এই রাস্তাটা পুরোটাই ছিল ভালো। এটা হচ্ছে স্টেট হাইওয়ে, রাস্তা কোথাও খারাপ ছিল না। এই গনগনি থেকে বিষ্ণুপুরের দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। গাড়িতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, তবে আমরা অনেকটা দেরিতে বেরিয়েছিলাম, সেই জন্য একটু সময় তো লেগেইছে, মানে একটু বেলা হয়ে গিয়েছে। আমরা বিষ্ণুপুর এসেই প্রথমে চলে এসেছি রাসমঞ্চে। আগে এখানটা ঘুরে দেখি, তারপর অন্য অন্য জায়গায় ঘুরবো। আগে গাড়িটা পার্কিং করে নিই,
তারপর ঘুরে দেখব। আর এখানে পার্কিং চার্জ রয়েছে 30 টাকা করে। আপনারা চাইলে টোটোতেও ঘুরে দেখতে পারেন, ওরাও সবটা ঘুরিয়ে দেখাবে। পার্কিংয়েও দেখলাম অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। যাই এখন ভিতরটা ঘুরে দেখি। এই রাসমঞ্চ হচ্ছে আমাদের পুরনো দিনের ইতিহাসের সাক্ষী। বিষ্ণুপুরের এই রাসমঞ্চটি তৈরি করেছিলেন মল্লরাজা বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে। তিনি এটি প্রধানত তৈরি করেছিলেন তখনকার সময়ে রাস উৎসব পালন করার জন্য। সেই সময়ে এই বিষ্ণুপুরে যত রাধাকৃষ্ণের বিগ্রহ ছিল, রাস উৎসবের দিন সব বিগ্রহকে এখানে আনা হতো জনসাধারণের জন্য, যাতে তারা এই সব মূর্তি দেখতে পান। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অনুষ্ঠান পালন করা হয় ওখানে। তারপর সেটি বন্ধ হয়ে গেলেও আমাদের ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে এখনও রয়ে গিয়েছে। আর পুরনো দিনের সেই ইতিহাস এখনও বয়ে নিয়ে যাচ্ছে। আমরা এখন এসেছি জোড়া মন্দিরেতে। গাড়িটা সাইডে রেখে আমরা ভিতরের দিকে যাচ্ছি। যাওয়ার সময় এই দোকানগুলো দেখে আমাদের অনেক জিনিসই পছন্দ হয়, সেগুলো ঘুরে ঘুরে দেখি এবং দাম দর করতে থাকি। তারপর ঠিক করি আগে ভিতর থেকে ঘুরে আসি, তারপর না হয় বাইরে এসে কেনাকাটি করব। গাড়ি থেকে নামলেই তো ফোনটা ওর হাতে দিয়ে দিই, কিন্তু ভিডিও এডিট করতে বসে দেখতে পাই ও কি কি ভিডিও করেছে। তার মধ্যে এটাও একটা তারই নমুনা। এখানে এই জোড়া মন্দিরটি পুরোটা ঘুরে দেখে বেশ কিছু ছবি তুলে এখন আমরা এসেছি পাশের এই দোকানেই। এবার কিছু কেনাকাটি করছি, তারপর পরের গন্তব্যে যাওয়া যাবে খন। এখানে আমরা সবাই প্রায় অনেক কিছুই কেনাকাটি করেছি। অনেক জিনিস পছন্দও হয়েছিল, নিজেদের জন্যও তো কিনেছি, তার সঙ্গে গিফটের জন্যও কেনা হয়েছে। শুধু আমি না, ম্যামরাও তাই। বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, দুপুর তো অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এখানে বিষ্ণুপুর পুরোটা ঘুরে তারপর আমরা খেতে পারবো। তাই এখন শুধু চাই খেলাম, চা আর বিস্কুট। পাশে আরও দুটো মন্দির রয়েছে, আমরা সেখানেই যাচ্ছি এখন ঘুরতে। ওখানে ঘোরাঘুরির পর পাশেই একটা ঠাকুর মন্দির ছিল, সেখানে এসেছি। দরজা দিয়ে ভিতরে আসার পরেই এই দোকানটা দেখতে পাই। সবাই দাঁড়িয়ে পড়েছিলাম ওখানে। বেশ ওখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে মন্দিরটা ঘুরে তারপর আমরা যাব পরের উদ্দেশ্যে। পাশেই এটা ছিল, এটাকে পুরনো কেল্লার দরজা বলে। এখানটাও কিছুক্ষণ ঘুরে নিলাম আর ছবি টবি তুলে এখন আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্যে। এই মন্দিরটায় আসার পর আমরা সামনে থেকেই ঘুরে চলে এসেছিলাম, ভিতরে আর যাইনি। আসলে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি আর খিদেও পেয়েছে খুব। আর এখান থেকে বনলতার দূরত্ব বেশ কিছুটা, বনলতা যেতে বেশ কিছুটা সময়ও লাগবে।
তাই আর ওখানে নামিনি। ইচ্ছে হলো যে একই রকম তো, তাই আর এবারে নামবো না, থাক। আমাদের দেখা বাকি বলতে এই বিষ্ণুপুরে রয়েছে মা ছিন্নমস্তার মন্দির আর রয়েছে কামানটি, দুটি পাশাপাশি অবস্থিত। যাওয়ার সময় কামানটা দেখে নিলাম, এরপর যাব ছিন্নমস্তা মন্দিরে। এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি। আর এই ছিন্নমস্তা মন্দিরের পাশেই শনিবার এবং রবিবার দিন একটা মেলা বসে। আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে মেলা কখন বসবে, বলল এখনও 1-1.5 ঘন্টা দেরি আছে। তাই ওখানে আর সময় নষ্ট না করে আমরা এখন বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা ওনাদেরকে প্রথমে যখন আমরা বিষ্ণুপুর ঢুকবো তার কিছুটা আগেই কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, তখন বলেছিল মেলা নাকি 3টে থেকে শুরু হয়। কিন্তু মন্দিরের পাশে যখন আমরা 3টের সময় গেলাম তখন ওখানে জানতে পারলাম আরও 1-1.5 ঘন্টা পরে বসবে। তাই আর সময় নষ্ট না করে চলে এলাম। এই জায়গাটা দেখে আমার মনে হয় সবাই চিনতে পারছেন, এটা তো জয়পুরের জঙ্গল। আমার মনে হয় এই জয়পুরের জঙ্গলটি সবারই বেশ পছন্দ, আর সবাই অন্তত একবার করে ছবি তুলেইছেন, যারা যারা এখানে এসেছেন। আমরাই আর বাদ যাই কেন, তাই আমরাও ছবি তুলব বলে নেমে পড়েছি। মনোলতাতে পৌঁছে গিয়েছি। পার্কিং করে আগে যাব খাবার জায়গায়, আগে খাবো, তারপর অন্য কিছু কথা হবে। এখানে আসার পর একটু ফ্রেশ হয়ে আমরা খাওয়ার জায়গাতে চলে যাব। সবাই মিলে বসে এখন ঠিক করছি যে কি খাওয়া যায়। এটা নিয়ে আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, সবাই মিলে ঠিক করলাম। অশ্মি নিয়েছিল একটা ভেজ থালি, আর আমরা বাকিরা সবাই নিয়েছিলাম বিরিয়ানি। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। এর আগেও যতবার বনলতায় গিয়েছি আমরা প্রত্যেকবারই খেয়েছি, কিন্তু বিরিয়ানিটা এই প্রথমবার। দারুণ টেস্ট করেছিল। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরেটা একটুখানি ঘুরে নিয়েই আবার বেরিয়ে পড়ব, কারণ আমাদের আরও 2টো জায়গা বাকি আছে। সকালে যখন আমাদের দেরি হয়ে গিয়েছিল তখন ঠিক করেছিলাম এই বনলতাতে এসেই আমরা ঠিক করব কামারপুকুর জয়রামবাটি আমরা যাব কি যাব না। কিন্তু এখানে আসার পর বেশ কিছুক্ষণ হাতে সময় আছে, তাতে আমরা কামারপুকুর জয়রামবাটি ঘুরে নিতে পারবো। তাই সময় নষ্ট না করে আমরা আবার বেরিয়ে পড়ব। ওখানে ঘুরতে ঘুরতে রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম এখানে যদি কেউ থাকতে চায় তাদের থাকা খাওয়ার কীরকম খরচা পড়বে। খাওয়া তো আলাদা, থাকার জন্য যে খরচাটা পড়বে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা রুমেই রয়েছে এসি, তবে ডরমেটরি টাইপের রুম নিলে সেটা স্টার্টিং প্রাইস রয়েছে 1500 টাকা থেকে। সেটা কিন্তু আমাদের যেমন বাড়ি হয়, ইট পাথর দিয়ে তৈরি, উপরে ছাদ, সেই রুমগুলো। তবে কেউ যদি কটেজে থাকতে চান তাহলে তার আলাদা প্রাইস রয়েছে।
ডবল বেড ওখানে শুরু হচ্ছে 3,500 থেকে। তারপর যত লোক সংখ্যা বাড়বে তত রুমের দামও বাড়তে থাকবে। এসি তো প্রত্যেকটাতেই রয়েছে, সেটা তো বললাম। তবে আরও একটা কথা বলি, এর আগে আমরা যখন একবার গিয়েছিলাম তখন আমরা ভিতরের রুমগুলোও ঘুরে দেখেছিলাম। বেশ পরিষ্কার আর খুব সুন্দর ছিল। দামটা আমাদের কাছে একটু বেশি মনে হলেও অনেকেই ওখানে গিয়ে থাকতে অবশ্যই পছন্দ করেন। অনেককে ওখানে থাকতেও দেখেছি। আমরা প্রথমে যাব জয়রামবাটিতে, ওখান থেকে কামারপুকুর যাব। জয়রামবাটি চলে এসেছি, এখন ভিতরে যাচ্ছি। এখানেও পার্কিং চার্জ রয়েছে, প্রতি গাড়ি পিছু 50 টাকা করে। এর ভিতরে আর ক্যামেরার অ্যালাউ নেই, তাই এইটুকু ভিডিওই করেছিলাম। সন্ধে যে হয়েই গিয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি কামারপুকুরে। সবাই তো কামারপুকুরে আগে যায়, তারপর যায় জয়রামবাটিতে। আমরা জয়রামবাটি দিয়ে ঢুকছি। গুগল ম্যাপে লিখেছিলাম কামারপুকুর যাব, সে ম্যাপ আমাদের নিয়ে এসেছে পিছনের রাস্তা দিয়ে। কার বাড়িতে ঢুকে যাব সেইটুকুই বাকি রেখেছিল। এখানে আর আমরা পার্কিংয়ে গাড়ি রাখিনি, পাশে অনেকটা জায়গা ফাঁকা পেয়েছিলাম, সেখানেই রেখে ভিতরে চলে গিয়েছিলাম, যদি বন্ধ করে দেয় এই ভয়ে। এটা দোতলা এখানে। শুনতে গেছে, সে বসে ভাবছে যে আমি আমার মাত্র এই 20-22 বছর বয়স, 25 বছর বয়স, আমি ধর্মকথা শুনতে এসেছি। কি মানে আছে আমার লাইফে। আর যে ওই নাচ দেখতে গেছে বাইজি বাড়ি, সে বলছে আমি কত পাপি। ও ধর্মকথা শুনতে গেছে, আমি এখানে আমার লাইফ নষ্ট করছি, পাপ কাজ করতেছি, বাইজি নাচ দেখছি, শরীর দেখতেছি মেশে। দুজনেই অ্যাক্সিডেন্টে মারা গেছে একসঙ্গে। যে ধর্মকথা শুনতো তাকে নরকে, আর যে বাইজি বাড়ি যেত তাকে স্বর্গে। এইবার ও একই প্রশ্ন, কেন, কি কারণ? সঙ্গে সঙ্গে যমরাজকে বলছে কেন এরকম করলেন, আমি তো ধর্মকথা শুনতে যেতাম, তাহলে আমাকে নরকে কেন? ও বাইজি বাড়ি যেত প্রমাণিত এবং সত্য, তাহলে ও কেন স্বর্গে যাবে? বলছে এই ধর্ম কথা শুনতে গিয়েও, মানে ও বাইজি বাড়ি গিয়েও কিন্তু ঈশ্বর চিন্তা করতো, যে ঈশ্বরের ওখানে আমার বন্ধু বসে আছে, আমি পাপ করছি। আর তুমি ধর্ম কথা শুনতে বসে ওর কথা চিন্তা করতে, যে ও বেটা মজা নিচ্ছে, ও এনজয় করছে, আমি কি করছি? কিছুতে কিছু হয় না মা, তোর ভাব হচ্ছে আসল। ভাব ভাব ভাবেই ভক্তি, কিচ্ছু দরকার নেই। না তোর পুজোর উপকরণ দরকার, না কিছু। আমি তোকে বলছি, পুরীর মন্দিরে গেছি, একটা লোককে দেখছি, লোক ভিড়ে ভিড় ছোটাছুটি করছে, পুজো দেওয়া পুজো, লোকটা দাঁড়িয়ে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। ভিতর থেকে আসছে। বেশিক্ষণ ওখানে সময় না কাটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। খুব ভোরে বেরিয়েছিলাম, সবাই এখন খুব ক্লান্ত, সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, এখন বাড়ি যাচ্ছি। তবে এই সন্ধেবেলা চা প্রেমী মানুষদের জন্য চা ছাড়া জীবনই অচল। স্যার আর ম্যাম চায়ের দোকানেই গিয়েছিলেন, এবার আমরা
সোজা বাড়ি যাব। বাড়ি না, প্রথমে যাব স্যারা ম্যামকে নামিয়ে তারপর বাড়ি। আর ওদিকে তো সকালে দেখলেনি জলযাত্রীর ভিড় রয়েছে, তাই একটু টেনশনে ছিলাম যে আমাদেরকে যেতে দেবে কিনা। দেখলাম রাস্তা ফাঁকা, যেতেও দিচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।